ছোট গল্প। গল্পের নাম দিকশূন্যপুরের পথে। লেখিকা ব্রতী ঘোষ। আজ দুদিন ধরে ঝড় আসছে এই খবরে আমাদের তটস্থ করে রেখেছে টিভি আর সোশ্যাল মিডিয়া। পর্ণাও একটু চিন্তায় আছে। দুপুরে জলের ফিল্টার থেকে বোতলগুলো একের পর এক ভরতে ভরতে নানান চিন্তা ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। 2 মাস হতে চলল ও বাড়িতে বসা। লকডাউন চলছে। সময় যেন আর কাটে না। সারা দিনের হুড়োহুড়ি যেন এক ধাক্কায় থমকে গেছে। এমনিতে 2 দিনের বেশি অফিস ছুটি থাকলেই পর্ণা বাড়িতে হাঁপিয়ে ওঠে। যবে থেকে রিনি বাইরে চলে গেছে, রিনি পর্ণার একমাত্র মেয়ে, তবে থেকেই ও পারতপক্ষে একদিনও অফিস কামাই করে না। বাড়ি ফিরে রিনিকে পড়ানো, ওর সাথে গল্প করা, খুনসুটি, এই তো ছিল ওর জীবনে। প্রসূনের হঠাৎ চলে যাবার পর মেয়েকে একা হাতে মানুষ করতে করতে ও যে জীবনের অর্ধেকটাই কাটিয়ে দিল। আর রিনিটাও যে কখন ওর বন্ধু হয়ে গেল টেরই পায়নি পর্ণা। রিনি যতটা না ওর মেয়ে তার থেকে বেশি বন্ধু। যখন দুজনে কথা বলে তখন বাইরের কেউ দেখলে ভাববে 2 বোন কথা বলছে। এই সময় মেয়েটা যে একা একা কি করছে, রোজ কথা বলেও চিন্তা যেন যেতে চায় না। মায়ের মন তো। এই রে, ঝড়টা তাহলে উঠল। দৌড়ে গিয়ে ফ্ল্যাটের সমস্ত জানালাগুলো তাড়াতাড়ি বন্ধ করে দিল পর্ণা। হাতের কাছে দেশলাইটাও রয়েছে, যদি কারেন্ট চলে যায়। যেমন ভাবা ঠিক তাই হলো। কারেন্ট চলে গেল। পরের পর দমকা বাতাস আর শোঁ শোঁ আওয়াজে বুকের ভেতর যেন কাঁপুনি ধরিয়ে দিতে লাগলো। ফ্ল্যাটের সব জানালার কাঁচগুলো চাইছে যেন একসাথে ঝনঝন করে ভেঙে পড়তে। এক অদ্ভুত ভয় যেন তাড়া করে আসছে। মাঝে মাঝে মোমবাতির শিখাটাও যেন কেঁপে কেঁপে উঠছে। সারা ঘরের অন্ধকার আর ছোট্ট একটি মোমবাতির আলো যেন এক মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। আজ কত বছর হয়ে গেল কলকাতায় লোডশেডিং শব্দটা মানুষ ভুলতে বসেছে, অথচ এক সময় এই লোডশেডিংয়ের আলোয় পড়াশোনা করে ছেলেবেলা কেটেছে। এক একটা সন্ধে পুরো লোডশেডিং। আর বাড়ি শুদ্ধ লোক ছাদে বসে গল্প করছে। তখনকার ছাদের কথা মনে পড়লেই কত কি যে মনে পড়ে যায়। এক লহমায় যেন চোখের ওপর ভেসে আসে ওদের পুরনো কলকাতার বিরাট বড় ছাদ, পরের পর ছাদ সব লাগোয়া। এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়া যায় অক্লেশে। 3-4টে ছাদ জুড়ে যেন বিশাল বড় এক একটা খেলার মাঠ। একটা করে শতরঞ্জি নিয়ে ছাদে চলে যেত ওরা। আর পড়াশোনার থেকে বেশি চলতো আড্ডা, গান আর অন্তাক্ষরী। কি যে আনন্দ ছিল দিনগুলোতে। এই রকমই এক লোডশেডিংয়ের সন্ধেবেলায় পাশাপাশি পড়তে বসে ওর হাতের ওপর হাত রেখেছিল সমীরণ। পর্ণার থেকে বছর 2-এর ছোট ছিল সমীরণ। মাঝে মাঝে সন্ধেবেলায় অঙ্ক করতে আসতো পর্ণার কাছে। ওদের দুজনের ছাদ একই, ছোট থেকে একসাথে বড় হয়ে ওঠা। সমীরণের মাকে পর্ণা কাকিমা বলে ডাকতো। ওরা থাকতো ঠিক ওদের পাশের বাড়ির একতলায়। ভাবতে বসলে এখন ওর স্বপ্নের মতো লাগে। এক দৌড়ে কাকিমার কাছে চলে যাওয়া, আবদার করে কদবেল মাখা খাওয়া, বিকেলে ফুচকা খাওয়া, কি যে ছিল সেই দিনগুলো। কাকিমার কথাতেই পর্ণা সমীরণকে অঙ্কটা দেখিয়ে দিত। একদিন তখন পর্ণা 12 ক্লাসে আর সমীরণ 10 ক্লাসে পড়ে। গরমের ছুটিতে সন্ধেবেলা লোডশেডিং, ছাদে ও আর সমীরণ অঙ্ক করছে। হঠাৎই অঙ্কের বইটা বন্ধ করে ওর হাতে হাত রেখেছিল সমীরণ। খানিকটা অবাক হয়ে আর খানিকটা চমকে গিয়ে
সমীরণকে বকা দিতে গিয়েই পর্ণা খেয়াল করে যে কথাও কোনোদিন কারুর চোখে পড়েনি, সেরকম কত কথাই যেন সমীরণ বলে চলেছে ওর চোখে। সেই প্রথম সারা শরীরে এক আনন্দের শিহরণ খেলে গিয়েছিল ওর। ছুঁয়ে থাকা আঙুলের স্পর্শ যেন কত কথাই বলে যাচ্ছিল। হঠাৎ করে আলো এসে গেছিল। যে যার বই নিয়ে ছাদ থেকে নেমে এসেছিল। সারা রাত পর্ণা শুধু সমীরণের কথাই ভেবেছিল। এত আনন্দ তো আগে কোনোদিন হয়নি। সারা রাত পাশবালিশে মুখ গুজে শুয়েছিল। ঘুম আসেনি এতটুকু। সকাল হতেই এক দৌড়ে আবার ছাদে। ও জানতো সমীরণ ও ছাদে এসে দাঁড়িয়েছে। সে এক মজার খেলা। দুজনের দৃষ্টিতে যেন না বলা সব কথা বলা হয়ে যেত। দুজনেই স্কুল থেকে ফিরে বিকেলে আবার ছাদে। সন্ধে পর্যন্ত দুজনের কত গল্প সে আর ফুরোয় না। পর্ণা যে ওর থেকে 2 বছরের বড় সে কথা ভুলেই গিয়েছিল। আর সমীরণও কোনোদিন ওকে দিদি বলে ডাকেনি। তখনকার দিনে কয়েক মাসের বড় হলেও দিদি বলে ডাকাটাই চল ছিল। কেন জানি না সমীরণ কোনোদিন ওকে দিদি বলে না ডেকে নাম ধরে ডাকত। কখন যেন একটা বছর ঘুরে গেল। সমীরণ 10 ক্লাস আর পর্ণা 12 ক্লাস। সমীরণের বাবা পরিমল কাকুও হঠাৎ করে বদলি হয়ে গেলেন আসানসোল। এখনো সেদিনটার কথা চোখে ভাসে, যেদিন ওরা কলকাতার পাট তুলে চলে গেল। ছাদের এক কোনায় বসে সারা দিন কেঁদেছিল পর্ণা। যাবার আগে সমীরণ একটা চিঠি দিয়ে গিয়েছিল ওকে। চিঠিটা দিয়েছিল একটা বইয়ের ভেতর। ওই বইটা ছিল সমীরণের ওকে দেওয়া একমাত্র বই, নীল লোহিতের নিরুদ্দেশের দেশে। বইয়ের একদম শেষ পাতায় সমীরণের হাতে লেখা একটা লাইন ছিল, তুই আমার বন্দনাদি হবি। কথাগুলো পর্ণা কোনোদিন ভুলতে পারেনি। আসানসোল চলে গেল সমীরণরা। প্রথম চিঠি লিখলেও কিছুদিন পরে সব কিছুই কেমন থিতিয়ে আসে। তারপর কোথা দিয়ে যে বছরগুলো গড়িয়ে যায়, মনটা হঠাৎ করে যেন হু হু করে ওঠে। না, শুধু সমীরণের জন্য নয়, ফেলে আসা ওই দিনগুলোর জন্য, যখন কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, টেনশন ছিল না, শুধুই আনন্দ ছিল। লোডশেডিং ছিল, অন্ধকার ছিল, মানুষে মানুষে ভালোবাসা ছিল, প্রেম ছিল। না, ঝড়ের দাপট আজ আর কমবে না। কোনো রকমে রাতের খাবার খেয়ে পর্ণা ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, যদিও জানে আজ ঘুমের ওষুধ না খেলে আর ঘুম আসবে না। কলকাতায় আমফানের এই ঘটনার পরে 2 মাস গড়িয়ে গেছে। 2 মাস লকডাউনের পর আবার অফিস খুলেছে। অল্প অল্প করে দোকানপাট খুলছে। কলকাতার রাস্তাকে চেনা যায় না। বাস ট্যাক্সি চলছে হাতে গোনা। বিধ্বংসী আমফানের চিহ্ন সারা শহরে এখনো ছড়ানো। এত গাছ শহরের বুকে আছড়ে পড়েছে, মনে হচ্ছে যেন কেউ বুলডোজার দিয়ে শহরটাকে পিষে দিয়ে গেছে। আনন্দ শহর যেন ধ্বংসের শহরে পরিণত। অফিস যাওয়া ও আসা এক কষ্টকর ব্যাপার হয়ে গেছে। মেট্রো বন্ধ। ময়দানের বাস স্ট্যান্ডে পর্ণা অনেকক্ষণ চেষ্টা করেও একটা ট্যাক্সি বা উবের ট্যাক্সি পায় না। এদিকে সন্ধে হয়ে আসছে। বাড়ি ফেরার চিন্তাতে মনের ভিতরটা আস্তে আস্তে অস্থির হয়ে উঠছে। হঠাৎই একটা গ্র্যান্ড i10 এসে দাঁড়ায় ওর সামনে। আস্তে আস্তে জানালার কাঁচগুলো নেমে যায়। গাড়ির চালকের আসনে মাস্ক পরিহিত এক ব্যক্তি, শান্ত, সৌম্য, মাথার চুলগুলো বেশ ফাঁকা হয়ে গেছে। না, পর্ণা তো একে চেনে না। অথচ কি আশ্চর্য, ভদ্রলোক ওকেই তো গাড়ির ভেতর থেকে ডাকছেন। কিন্তু চোখ দুটো চশমার আড়ালে থেকেও অসম্ভব চেনা। মাস্কটা মুখ থেকে নামিয়ে ভদ্রলোক ডাকলেন, পর্ণা চলে আয়। বিস্মিত পর্ণা ভদ্রলোককে কিছুতেই চিনতে পারে না। আরে কি হলো, আসবি তো? গলার স্বরে কিছু একটা ছিল, যেন অনেক দিনের চেনা। কোনো মনের মানুষ ওর নাম ধরে ডাকলো।
মনের ভেতর 100টা হাতুড়ি যেন একসাথে ঘা মারতে থাকে। এবার পর্ণা বোঝে, এ তো সমীরণ। তুই কি চেহারা করেছিস? আরো কিছু বলতে যাচ্ছিল পর্ণা। আগে উঠতো গাড়িতে। পর্ণা গাড়িতে উঠে এসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে, সব চুল তো পড়ে গেছে। আর বলিস না, মামার বাড়ির ধারা পেয়েছি। কিন্তু তুই আমাকে চিনলি কি করে? বলে পর্ণা। তোকে চিনব না? তুই তো একই রকম আছিস, সুন্দরী তন্নি। বাজে বকিস না, তুই কি ফাজিল হয়েছিস রে? কথায় গল্পে কখন যে নিউ আলিপুর চলে এসেছে পর্ণা টেরও পায় না। সেদিন রাতে দু চোখের পাতা এক করতে পারে না পর্ণা। ঘুরে ফিরে সেই দুটো চোখই ভাসতে থাকে। অন্ধকারের আবছায়া আলোতে চোখ দুটো শুধুই টানতে থাকে ওকে। এক নিদারুণ ভালো লাগা সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। ভোরের দিকে ঘুম ভেঙে ছাদে এসে দাঁড়ায়ও। ভোরবেলার এক রাস স্নিগ্ধ হাওয়া ওর খোলা চুলের ভিতর খেলা করতে থাকে। না, আজ আর অফিস যেতে একটুও ইচ্ছা করছে না। ভাবতে ভাবতে ঘরে আসতেই মোবাইলে মেসেজের শব্দ জানান দেয় তার উপস্থিতি। পর্ণা দেখে সমীরণ আজ ওর অফিসে আসছে দেখা করতে। আর অফিস কামাইয়ের প্রশ্নই ওঠে না। আলমারি খুলে শাড়ি পরতে গিয়ে কোন শাড়ি খুঁজে পায় না। শেষে একটা নীল রঙা তাঁতের শাড়ি বেছে নিয়ে চটপট অফিসের জন্য তৈরি হতে থাকে। অফিসে এসে কোনো কাজেই মন বসাতে পারছে না। কখন 3টে বাজবে, কখন সমীরণ আসবে। অফিসও আজ ফাঁকা। যাক, কাউকে কিছু বলার দরকার নেই। 3:30 নাগাদ ফোনটা এলো। সমীরণ নিচে অফিসে কার পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। পর্ণার মনে হলো সব ফেলে দৌড়ে চলে যায়। শেষে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে সমীরণের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, আজ আবার এলি? এলাম, চল একটা জায়গায় যাব। এখন? হ্যাঁ চল না। গাড়িতে উঠে দুজনের কেউ কথা বলে না, অথচ দুজনের চোখই দুজনকে খুঁজে চলেছে। দুজনের মন সমস্ত না বলা কথা বলে চলেছে। গাড়িটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে গিয়ে দ্বিতীয় হুগলি সেতুর ওপর গিয়ে ওঠে। আস্তে আস্তে সমীরণ গাড়িটাকে দ্বিতীয় হুগলি সেতুর এক পাশে দাঁড় করায়। পর্ণা তখনও বুঝতে পারে না কি করতে চায় সমীরণ। পর্ণার দরজাটা খুলে সমীরণ ওর হাত বাড়িয়ে দেয় পর্ণার দিকে। নেমে আয়। দুজনের মুখেই কথা নেই। গোধূলির সূর্য তার সমস্ত আলো ছড়িয়ে গঙ্গার বুকে আছড়ে পড়েছে। জানিস, শুভ্রা যখন বছর 5 আগে আমায় ছেড়ে চলে গেল অভিষেকের সাথে, সেদিন আমার শুধু তোর কথাই মনে হয়েছিল। এটাই বোধহয় আমার উচিত শাস্তি হয়েছে। এই প্রথম সমীরণ কিছু কথা বলে। কেন, তুই কি করেছিলি? আমি কিছুই বুঝতে পারিনি রে পর্ণা। ওকে কোনোদিন ভালোবাসতে পারিনি। কিন্তু বিশ্বাস কর, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম ইঞ্জিনিয়ারিং পাস করে তোর সামনে এসে দাঁড়াবো। যেদিন আমার রেজাল্ট বেরোলো, বাড়ি এসে দেখি সুবীর জেঠু আমাদের বাড়ি এসেছেন তোর বিয়ের কার্ড নিয়ে। অভিমানে দুঃখে আমি সেদিন কিছু খেতে পারিনি। তুই আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না? তুই তো চাকরি করতিস, তাহলে 2 বছর বাদে বিয়ে করলে তোর কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত বল? পর্ণার মুখে কথা আসে না, গলা বুঝে আসে কান্নাতে। ওকে কি করে বোঝায়? ও যে কাকিমাকে কথা দিয়েছিল যে সমীরণের সাথে কোনো যোগাযোগ রাখবে না। তাই তো জোর করে ও সমীরণকে ভুলতে চেয়েছিল। আর তাই বাবার পছন্দে প্রসূনকে না দেখেই বিয়ে করেছিল। আজ সমীরণের জিজ্ঞাসায় ওর বুকের ভেতরটা হু হু করে ওঠে। যে কথাও কাউকে কোনো দিন বলতে পারেনি, আজ সমীরণকে বলে ফেলে। কাকিমা ওদের এই অসমবয়সী ভালোবাসার কথাটা জানতে পেরেই তড়িঘড়ি ওই বাড়ি থেকে আসানসোল চলে গিয়েছিলেন। আর যাওয়ার আগে পর্ণাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে ও যেন সমীরণের সাথে যোগাযোগ না করে, এতে ওর পড়াশোনার ক্ষতি হবে। তবে জানিস, বলে পর্ণা, আমি কিন্তু প্রসূনকে ভালোবেসেছিলাম,
কিন্তু প্রসূন ভালোবাসতো ওর কাজকে। তাই কোনোদিন ভালোবাসাটা যে ঠিক কী আর বোঝা হয়ে উঠল না। যাক, আর কি, জীবনটা তো শেষ হয়েই এলো বলে হাসলো পর্ণা সমীরণের দিকে ফিরে। সমীরণও পর্ণার দিকে ফিরে ধীরে ধীরে ওর সামনে এসে দাঁড়ায়। পর্ণার মুখ থেকে মাস্কটা নামিয়ে মুখের উপর উড়ে আসা ছোট ছোট চুলগুলোকে পরম যত্নে এক হাত দিয়ে সরিয়ে দিতে দিতে বলে, তুই আমার বন্দনাদি হবি? চল না, আমরা দুজনে চলে যাব সেই দিক শূন্যপুরে, যেখানে পাহাড় ঘেরা গ্রামের মাঠে আমরা নিজের হাতে ফসল ফলাবো। দুজনে একসাথে আমাদের ছোট্ট বাড়িটার সামনে ফুল গাছ বসাবো। রাত হলে পাহাড়ের কোলে ঝর্ণার ধারে বসে গান শোনাবো গাছেদের। তোর কোলে মাথা রেখে যাবি? পর্ণার দু চোখ বেয়ে জল পড়ছে। সে আনন্দে না গভীর প্রাপ্তিতে তা বুঝে উঠতে পারে না। ধীরে ধীরে পর্ণা ওর ডান হাতটা দিয়ে সমীরণের মুখটা চাপা দিয়ে বলে, চল যাব। দুজনের দু হাতের 10টা আঙুল যেন বহুদিনের কাঙ্ক্ষিত প্রাপ্তিতে একে অপরকে জড়িয়ে ধরেছে। ধীরে ধীরে সন্ধ্যা নামছে। ওদের কোনো হুঁশ নেই, ওরা যে তখন পৌঁছে গেছে নিরুদ্দেশের দেশে। নমস্কার। ব্রতী ঘোষের ছোট গল্প দিক শূন্যপুরের পথে। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।